প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন বিনয় বেঙ্গলি স্টোরি। আর আমি আপনাদের শোনাতে চলেছি আমৃত্যু ভালোবাসি তোকে, লেখিকা সালমা চৌধুরী। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আঁতকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো ব্যালকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলেছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। রুমে ঢুকতেই দরজায় একটা শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল। আবির 2 কদম এগিয়ে সহসা মেঘের হাত জাপটে ধরে বলে, কি হয়েছে, ভয় পেয়েছিস? আবির পুনরায় বলল, তুই ভেতরে ঢোক, আমি আছি, ভয় পাস না। মেঘ 2 হাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত, গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালল। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্থ মুখমণ্ডল, কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি কাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে। 2 হাতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ার রুমে। বিছানার এক কোণায় বসে পড়ল মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো, নুডলস, চা, বিস্কুট, সাথে মুড়ি মাখিয়ে। আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাবাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘোরাতেই চোখে পড়ল সেই দাগ। 3 আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভুরু কুঁচকালো, টলমল করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথায় লেগে কেটে গেছে। তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আর একটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভেতরে আয়। আবির আধশোয়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উড়ছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির অকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে?
মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দেবে, এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দে, যা, না হয় চুপচাপ ঘুমোতে যা, আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেঘ, চোখ পড়ল ড্রেসিং টেবিলের ওপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, আঙ্গুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতোভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে, হালকা কাঁপালো আবিরের হাত। মেঘ পূর্ণ অভিযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভুরু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি, যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। বিড একবার হাতের দিকে দেখলো, তারপর অষ্টাদশী যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকটা দিন। খান বাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন, সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়াতে ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গোছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা তিনজনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করছে একসাথে। এছাড়াও আরও 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে, যে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নেই, আয় বস এসে। আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি, কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি, সব ঠিকঠাক করে আসছে। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটের পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ, আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করেছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দেব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে
কিভাবে কথা বলে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা দুয়েক পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তা করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসভা করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের ওপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা 1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8টা 9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমুচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না, তাই তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানলার পর্দা টানা। রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপদ মস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন। উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ। দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল! সবাই ফর্সা ছেলেদের পেছনে ছোটে, আর মেঘ যেন এই তামাটে চেহারা, গুরুগম্ভীর, অনুভূতিহীন, হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রার অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নূপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপ দাড়ি, সামনের দিকের লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। অষ্টাদশী অভিনিবেশের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকলো, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ
আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো, কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছে মতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙুলের ভাঁজে আঙুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আর একটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবিরও তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। অকস্মাৎ আবির আদো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখবিবরে, আর ভাবছে এখনো আদো ঘুমে আছে মানুষটা, কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির কণ্ঠ পুনরায় ভারী করে বলল, এভাবে হুটহাট করে আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরা হাতটা ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘন্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো, কিরে নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, আদি আসছে, ওকে নিয়েই যাই। দাঁড়া একটু, ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পেছন থেকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে গেল। আবির আর আদি, ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে, কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো, ছোট করে বলল, ওঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসেই আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কেই বা বলবে? মেঘ সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট, আর অন্যদিকে আবির তো স্বইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে গিয়ে বসলো। দুই বান্ধবীর দু একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভেতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার
হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম। দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে? স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘই তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়। তুই একটু নজর রাখিস। জি স্যার। আমি আসি তাহলে। আসসালাম আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আর এক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন দেখছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল, আপনি জাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, ওঠ। বাইক স্টার্ট দিল, থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন ভা? সরি আপু। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকাটা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না। আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি। সারা এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে। আবির দুটো চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3টা প্লেটে ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এত অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেকুবের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভ্যাবাচ্যাকা খেলো। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর। এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা দুই অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে তাকিয়ে আবির কপাল গোটায়। বিরক্ত নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আগপাছ না ভেবে
এক প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুবার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো, দাঁত খিঁচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্তস্বরের কথাগুলো কানেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদে কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। অকস্মাৎ অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভুরু কুঁচকে বিরক্ত নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাই দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হাঁ করলো। মেঘও দু আঙুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভুরু কুঁচকে চোখ বন্ধ করলো, কোনো রকমে গিলল। দাঁত কিরকির করছে, দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টা স্বরে বলে, এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পেছনে হাত দিয়ে দু আঙুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খেয়ে নেন, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকেই ভুরু গুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করলো। তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত নিয়ে বলল, কি কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে অকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে বেশি খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে, সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নিরেট চোয়াল দেখেই মেঘ ততষ্ট হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানি পড়তে দেব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে আবির ভাই নেই। পেছনে ঘুরে দেখল আবির ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির দুটো টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পেছন পেছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। আজকের মতো গল্প
এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আমৃত্যু ভালোবাসি তোকে এই গল্পেরই অন্য কোনো একটি পর্বে। ততক্ষণের জন্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন বিনয় বেঙ্গলি স্টোরি।